আবরার, কি অবস্থা? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। এর আগের ক্লাস করো নাই যে? স্যার বাড়িতে ছিলাম। তাই জি স্যার। আমরা শুরু করি। আমরা আগের ক্লাসে সপ্তম অধ্যায় শেয়ার বন্ড ডিবেঞ্চার শেষ করেছিলাম, ঠিক আছে? আজকে আমরা ব্যাংকিং চ্যাপ্টারে একটা নতুন অধ্যায়ে চলে যাব। এটা আমাদের সবারই পরিচিত একটা বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। দেখা যাক তাহলে আজকের বিষয়টা কি। তার আগে আজকের পাঠে সবাইকে স্বাগতম। দেখো তাহলে দশম অধ্যায় ফিন্যান্স ও ব্যাংকিং, অধ্যায় 13। কততম অধ্যায় পড়বো এখন? অধ্যায় 13, কেন্দ্রীয় ব্যাংক। নাম শুনেছ নিশ্চয়, কেন্দ্রীয় ব্যাংকের নাম তো শুনেছ মনে হয় নাকি? হ্যাঁ, স্যার। কেন্দ্রীয় ব্যাংকের নাম শুনছো? বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক, গুড। প্রত্যেকটা দেশে, বিশ্বের প্রত্যেকটা দেশে একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। অর্থাৎ প্রতিটা দেশে যেমন একটা সরকার থাকে, ঠিক একইভাবে একটা করে কি থাকে? কেন্দ্রীয় ব্যাংক থাকে। বুঝতে পেরেছো কিনা? স্যার। এই কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা। অন্যান্য ব্যাংক বলতে একটা দেশে অনেকগুলো ব্যাংক থাকে না, অনেক রকমের ব্যাংক থাকে না? স্যার। বাংলাদেশের কতগুলো ব্যাংকের নাম বলো দেখি। স্যার সরকারি নাকি বেসরকারি? সরকারি বেসরকারির মধ্যে নাম বলো। স্যার বলতে আইএফআইসি ব্যাংক, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, এবি ব্যাংক, তারপর রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, গুড, ইসলামী ব্যাংক, ভেরি গুড। তারপর স্যার বাংলাদেশে ইউসিবি ব্যাংক। বাংলাদেশে বর্তমানে সর্বমোট 57টা ব্যাংক রয়েছে। কয়টা ব্যাংক রয়েছে? 57টা। 57টা ব্যাংক রয়েছে। বুঝতে পেরেছো? এরকম নাম বলতে গেলে তুমি বলতে বলতে 57টা, প্রায় সবগুলো ব্যাংকে আমরা পরিচিত। আমাদের আশেপাশে রয়েছে ব্যাংকগুলো, ঠিক কিনা সালমা? সালমা কি শুনতে পাচ্ছ? জি স্যার। অর্থাৎ এই যে 57টা ব্যাংক বলছি, এগুলো সবই আমাদের আশেপাশে রয়েছে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় গেলে এই ব্যাংকগুলো দেখতে পাই, ঠিক কিনা? স্যার কোন ব্যাংকগুলো আমি শুনি নাই স্যার। তুমি শুনতে পাও নাই? এই যে আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, তারপরে ইউনিয়ন ব্যাংক, তারপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল ওয়াফা ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক। এরকম সর্বমোট কয়টা ব্যাংক আছে আমাদের দেশে? আমাদের দেশে এরকম কয়টি ব্যাংক রয়েছে? শুনতে পাচ্ছ? কই শুনতে পাচ্ছ সালমা? আবিদ করিম, কি অবস্থা, কেমন আছো? তাহলে এই ব্যাংকগুলোকে দেখাশোনা করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, পরিচালন করার জন্য প্রতিটা দেশে এরকম একটি করে প্রধান ব্যাংক রয়েছে, যেগুলোর কাজ হচ্ছে অন্যান্য ব্যাংকগুলোকে মনিটরিং করা, দেখাশোনা করা, তাদের কার্যক্রমগুলো তদারকি করা। এই ব্যাংকটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এটা সম্পর্কে আমরা জানবো বিস্তারিতভাবে। আজকের পাঠে আমরা জানবো কেন্দ্রীয় ব্যাংকের সূচনা, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কি এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি, উদ্দেশ্যে এটা কাজ করে, এই বিষয়বস্তু নিয়ে আজকে আমরা
আলোচনা করব। তাহলে আসো প্রথমেই কেন্দ্রীয় ব্যাংক। যে ব্যাংককে কেন্দ্র করে দেশের মুদ্রা বাজার ও ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে ও পরিচালিত হয় তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। দেখো, যে ব্যাংককে কেন্দ্র করে অর্থাৎ যেটা মাঝখানে থাকবে এবং ওটাকে বিবেচনা করে দেশের মুদ্রা বাজার ও ব্যাংক ব্যবস্থা বলতে ব্যাংকের কার্যক্রম, ব্যাংকের উদ্দেশ্য, ব্যাংকের গতিবিধি ইত্যাদি গড়ে উঠবে ও পরিচালিত হবে তাকেই কেন্দ্রীয় ব্যাংক বলবে। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. অর্থাৎ যে ব্যাংকটার দিক নির্দেশনা নিয়ে, পরামর্শ নিয়ে অন্যান্য ব্যাংকগুলো কাজ করবে, যেটার কথা মতো অন্য ব্যাংকগুলো পরিচালিত হবে, ঠিক আছে, যেটার নিয়ম কানুনগুলো অন্যান্য ব্যাংকগুলো মানবে, যেটার আদেশ অন্য ব্যাংকগুলো কি নির্দ্বিধায় পালন করবে। বুঝছো কিনা? Yes, sir. এমন ব্যাংকটাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটা বিশ্বের প্রতিটা দেশে এরকম একটা করে ব্যাংক রয়েছে যার কাজ হচ্ছে তাদের নিজ নিজ দেশের অন্যান্য ব্যাংক ব্যবস্থার কার্যক্রমগুলোকে তদারকি করা, মনিটরিং করা, দেখাশোনা করা, ভুল ভ্রান্তি হলে সেটা সংশোধন করা এবং পরামর্শ প্রদান করা ও পরিচালনায় সহায়তা করা। বুঝতে পেরেছো কিনা? যেমন আমাদের দেশে রয়েছে বাংলাদেশ ব্যাংক। আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। আমাদের পার্শ্ববর্তী ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি জানি আমরা? ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। একইভাবে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ পাকিস্তান। ঠিক আছে? ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। ঠিক আছে? ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র, যেটাকে আমরা অর্থনীতির মূল শক্তিশালী একটা ইউনিট হিসেবে বিবেচনা করি, তাদের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. একই রকম করে প্রতিটা দেশে এক একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে যারা অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, তাদের কার্যক্রমগুলো পরিচালনা তদারকি করে। বুঝতে পেরেছো কিনা? কেন্দ্রীয় ব্যাংকে এজন্য বলা হয় ব্যাংকিং ব্যবস্থার অভিভাবক। কি বলা হয়? ব্যাংকিং ব্যবস্থার অভিভাবক, নেতা, সূর্য ইত্যাদি নামে কি করা হয়? অভিহিত করা হয়। অভিভাবক, একজন অভিভাবকের কাজ কি বলতো? গাইড করা, সঠিক সুষ্ঠু পথে পরিচালিত করা, তার অধীনস্থকে সৎ পথে, সঠিক পথে পরিচালনা করাই হচ্ছে একজন অভিভাবকের কাজ। ঠিক একইভাবে কেন্দ্রীয় ব্যাংক কি করে? কেন্দ্রীয় ব্যাংক সব বাংলাদেশের ছোট ছোট ব্যাংকের অন্যান্য ব্যাংকগুলোকে সঠিক পথে পরিচালিত করে, অভিভাবকের মতো, একজন অভিভাবকের মতো, একজন নেতার মতো। ঠিক আছে? সূর্য যেমন আমাদেরকে আলো দেয়, সবাইকে আলো দেয় না সূর্য? Yes, sir. একইভাবে কেন্দ্রীয় ব্যাংকও অন্যান্য ব্যাংকগুলোকে কি দেয়? ব্যাংকিং ব্যবস্থার যে দিক নির্দেশনা, আলোক রশ্মি, সেটা প্রদান করে। বুঝতে পেরেছ? কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ক্লিয়ার সালমা? সালমা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা কি ক্লিয়ার, বা কেন্দ্রীয় ব্যাংকের কাজ, কেন্দ্রীয় ব্যাংকের ধরন? ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা সালমা? জি স্যার, বুঝছি। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে তাহলে এমন একটা ব্যাংক যার কাজ হচ্ছে অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা, পরিচালন করা। বুঝতে পেরেছো কিনা? অধ্যাপক শেয়ার্সের মতে, একজন বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক শেয়ার্স, তার মতে কেন্দ্রীয় ব্যাংক বলা হচ্ছে সরকারের এমন একটি প্রতিষ্ঠান। কার প্রতিষ্ঠান এটা? কেন্দ্রীয় ব্যাংকটা কার প্রতিষ্ঠান?
সরকারের এমন একটি প্রতিষ্ঠান যা সরকারের অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে। সরকারের অধিকাংশ কাজগুলো কে সম্পাদন করে? কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ সরকারের যে অর্থনীতি সংক্রান্ত বা অর্থনৈতিক কাজ, টাকা পয়সা সংক্রান্ত, সরকারের হিসাব সংক্রান্ত যত কাজ, সেগুলো নিয়ন্ত্রণ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। যা উক্ত কার্যাবলী সম্পাদনকালে বিভিন্ন উপায়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো, আর্থিক প্রতিষ্ঠান বলতে বিভিন্ন ধরনের ব্যাংক, বীমা, এনজিও প্রতিষ্ঠান, অর্থাৎ যারা অর্থ সংশ্লিষ্ট কার্যাবলী সম্পাদন করে থাকে। আর্থিক প্রতিষ্ঠান বলতে কোনগুলোকে বোঝায়? আবরার, ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান বলতে ব্যাংক। অর্থাৎ যারা অর্থ সংক্রান্ত কাজ করে, যেমন স্টিলের রড সিমেন্টের ব্যবসায় প্রতিষ্ঠান, তাদের কাজ কি বলতো? সেল করা। রড সিমেন্ট গুলো অর্থের বিনিময়ে বিক্রয় করা। ঠিক আছে, তাহলে সেগুলোকে আমরা বলবো রড সিমেন্ট ব্যবসায় প্রতিষ্ঠান। একইভাবে ইলেকট্রনিক পণ্য বিক্রয় প্রতিষ্ঠান, তাদের কাজ কি? ইলেকট্রনিক পণ্য বিক্রয় করে। ইলেকট্রনিক পণ্য, টিভি, ফ্রিজ, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন, এসি, এগুলো বিক্রয় করা। কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। অর্থাৎ এখানে অর্থও আছে, পাশাপাশি অন্য অনেক পণ্য আছে। ঠিক কিনা? তবে মূল উপাদানটা হচ্ছে পণ্যগুলো। অর্থের চেয়েও মূল উপাদানটা কি? পণ্য। কিন্তু একটা ব্যাংকে যাও তুমি, ব্যাংকে কি কোনো পণ্য আছে না টাকার বিনিময়ে টাকা? টাকার বিনিময়ে টাকা। দেখবে যে কারো টাকা লাগতেছে, সে টাকা নিচ্ছে, কারো টাকার দরকার নেই, সে টাকা জমা রাখছে। ব্যাংকে, বীমা প্রতিষ্ঠানে যাও, সেখানেও কি? টাকার বিনিময়ে টাকা। ঠিক আছে, এনজিও প্রতিষ্ঠানে যাও, সেখানেও। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানের প্রাপ্তি এবং প্রদান উভয়ই টাকা, ঠিক আছে, আয় ব্যয় উভয়ই কি? টাকা, সেগুলো হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যাবলীর উপর প্রভাব বিস্তার করে সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? তাহলে কেন্দ্রীয় ব্যাংক কার নিয়ন্ত্রণে থাকে? কার অধীনে থাকে? সরকারের। সরকারের অধীনে থেকে সরকারের পক্ষে বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলী নিয়ন্ত্রণ করে সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে থাকে। বুঝতে পারছো কিনা? আসসালামু আলাইকুম স্যার। সাদ আল ফয়সাল, কি ব্যাপার? স্যার বিশ্বাস করেন স্যার, আমার কাজিনের বিয়েতে পাগল হয়ে গেছি। ফয়সাল, হ্যাঁ তুমি কি মাঝে মধ্যে আমাকে দেখতে আসো? স্যার, আমার অন্যান্য ক্লাস বলি, আমার কাজিনের বিয়ে তো স্যার ওখানের মধ্যে বেশি বিজি, মানে সবকিছু আমার কার উপর চাপিয়ে দিচ্ছে। আমার ছোট একটা কাজ, এটার মধ্যে এতগুলা দিয়ে দিচ্ছে। বুঝি না, কি বলছো, আবার বলো। আমি বলতেছি আমার একটা ছোট একটা কাজ, মানে কাজ চিনছেন? কান্দা মানে কি? বাহু। তো তুমি বলে সবার ক্লাসে এরকম লাস্টে করে একটু করে ঢুকো, আমাকে বলতেছে। পুরা মিথ্যা কথা স্যার। কে বলছে স্যার? আপনি আমাকে বলেন স্যার, কে বলছে জাস্ট সেটা। এই যে এখন হাতে নাতে প্রমাণ দেখো, আমাদের মিজান স্যারকে সামনে বলো দেখি। মিজান স্যারের ক্লাসে কালকে কখন গেছো? মিজান স্যার তো আমারে দেখতেই পারে না, উনি তো আমাকে দুই চোখে দেখতে পারেন না। এই সামনে তুই মিথ্যা কথাটা বলতেছস মিজান স্যারের সামনে? উনি আমাকে ক্লাসের মধ্যেও বলছিল, উনি আমারে দুই চোখে দেখতে পারে না। এমনি বলে যায়। তার তুই পড়ালেখা না করলে, তুই যদি ক্লাস না করিস, তোরে কে দেখতে পারে? তুই তো এখন আমিও দেখতে পারি না। আমাদের মনে তো এগুলা লাগে যাবে না। তোমাকে তো এখন আমিও দেখতে পারি না। তুমি ক্লাস করো না, শুধু আসি কথা বললে হবে? শুধু মুখে বুলি ফুটাইলে তো হবে না, কাজে সেটা প্রয়োগ ঘটাইতে হবে। স্কুল গুলো কাজে বুলি ফুটানো, বোমা ফুটাবো। ঠিক আছে, তাহলে দেখা যাবে স্কুল খুললে। যারা পারে তারা অনলাইনেও পারে, অফলাইনেও পারে, আর যারা পারে না তারা কোনো লাইনে পারে না। বুঝতে পেরেছো? না, আমি অনলাইনে করে দেখাই না, আমরা অফলাইনে বেশি করি। যারা কাবিল তারা অনলাইনেও কাবিল, অফলাইনেও কাবিল। আর যারা শুধু ওই মুখের ফাঁকাফাঁকি, তারা অনলাইনেও ফাঁকাফাঁকি করবে,
অফলাইন আমি মুখে ফাঁকাফাঁকি করি না। কাজের বেলায় দিতে হবে না। মুখে ফাঁকা স্যার আপনি বলছিলেন স্যার বিরিয়ানি দিবেন 2টা ইয়াতে। তো গুড়ার আমি ডিম স্যার 2টাতেই তোমারে পাইছি। তোমার আমার কোনো দোষ ছিল না যে তোমার আরেকজন জন্য আমি আরেকটাতে বলি, পাই গেছে। তোমার জন্য আফগানিস্তান থেকে গুড়ার ডিম আমদানি করতেছি আমি। ঘোড়ার ডিম গুড়ার ডিম তুমি যে হারে সত্যি ক্লাস কথা, করতেছো এবং ঘোড়ার ডিম। তোমার ক্লাস পার্টিসিপেট যেরকম, তোমাকে যদি পুরস্কার দেই অন্যরা তো অন্যদের প্রতি তো অন্যায় করা হবে। যারা নিয়মিত ক্লাস করতেছে তাদেরকে পুরস্কার না দিয়ে যদি কাজল ফয়সালের মতো একজন ফাঁকাবাজকে পুরস্কার দেই তাহলে তো সেটা অন্যায় করা হবে অন্যদের প্রতি। ওকে, আল্লাহ স্যার আপনি আমরা আমাকে এগুলা আবার বলতে ক্লাসে পারছেন। ফিরে আসি। একটু হালকা একটু রিল্যাক্স করলাম, রিল্যাক্সেশন হলো। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়। তাহলে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা ক্লিয়ার, ঠিক কিনা? Yes, sir. কেন্দ্রীয় ব্যাংকটা কি ধরনের প্রতিষ্ঠান, সরকারের নিয়ন্ত্রণে থাকে, তারা কার জন্য কাজ করে এবং কি কাজ করে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। এখন দেখবো আমরা কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংক কি উদ্দেশ্যে কাজ করে বা তার উদ্দেশ্যটাই বা কি? এক, বলিষ্ঠ মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ। বলিষ্ঠ মানে খুব শক্তিশালী একটা মুদ্রা বাজার। যে কোনো দেশের মুদ্রা বাজারটা যদি সঠিক সংগঠিত এবং সুসংগঠিত না হয় তাহলে সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত হওয়া সম্ভব নয়। তাই যে কোনো দেশের বলিষ্ঠ মুদ্রা বাজার বলতে যেখানে অর্থের লেনদেন হয়, মানুষ ব্যবসায়ের মূলধন সংগ্রহ করে এবং মূলধন বিনিয়োগ করে, অর্থ বিনিয়োগ করে, এই বাজারকে মূলত মুদ্রা বাজার বলা হয়। তাহলে কেন্দ্রীয় ব্যাংক এরকম মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক তাদের নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবসায়ী মূলধনের সরবরাহ নিশ্চিত করে। তাহলে এখন যদি বলিষ্ঠ মুদ্রা বাজার গঠন না হয় তাহলে দেশের অর্থনৈতিক উন্নতি কিন্তু ত্বরান্বিত হবে না। দুই, অর্থনৈতিক উন্নয়ন স্বাভাবিকভাবে তাহলে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবসা বাণিজ্যের উন্নতি হওয়া আবশ্যক। ঠিক আছে, যে কোনো একটি দেশের অর্থনৈতিক উন্নতির জন্য কি কথা বলো, কোন একটা দেশের অর্থনৈতিক উন্নতি বলতে কি বুঝি আমরা? অর্থনৈতিক উন্নয়ন বলতে স্যার ওই দেশের টাকা পয়সা, মানুষের হাতে টাকা পয়সা থাকা, মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিনতে পারা, এটাকে অর্থনৈতিক উন্নয়ন বলা হয়। অর্থাৎ তাদের চাহিদাগুলো পূরণ করতে পারা। ঠিক আছে, কথা বলো। Yes, sir. দুই একটা উন্নত দেশের নাম বলো আমাকে। স্যার ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে আমেরিকাকে কেন আমরা উন্নত বলছি? কারণ হচ্ছে ওখানে মানুষ স্যার ওদের থাকে, তারা তাদের যে খাবার দাবার গুলো খুব সহজে কিনতে পারে, তারা যে কোনো জায়গায় সহজে কাজ করে টাকা আর্ন করতে পারে, সেজন্যই তো তাদেরকে অর্থনৈতিক উন্নত দেশ বলছি আমরা, কি ঠিক কিনা? Yes, sir. আর অনুন্নত বা গরিব দেশ বলছি কাদেরকে? যেমন ধরো সোমালিয়া, উগান্ডা, তারপরে হচ্ছে নাইজেরিয়া, এইসব দেশকে আমরা গরিব দেশ বলি না, অনুন্নত দেশ বলি না? Yes, sir. কেন বলি? কারণ হচ্ছে তারা তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো সহজে কিনতে পারে না, তাদের নিজেদের বেঁচে থাকার জন্য যে টাকা পয়সার দরকার সেটা তাদের কাছে থাকে না, কাজের সুযোগ থাকে না। ঠিক আছে, তাদের দেশে পর্যাপ্ত কাজকর্মের সুযোগ থাকে না, এই জন্যই তো আমরা তাদেরকে অনুন্নত দেশ বলি। আর আমাদের দেশকে আমরা আমেরিকার সাথেও তুলনা করতে পারি না, আবার সোমালিয়ার সাথেও কি করতে পারি না, তুলনা করতে পারি না। কারণ আমাদের দেশে একেবারে মানুষ কিনতে পারে না এমনটাও না, আবার যে অ্যাভেলেবেল কিনতে পারে এমনটাও না। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে যাদের ইনকাম অনেক বেশি, আবার কিছু কিছু মানুষ আছে যাদের ইনকাম মোটামুটি ঠিক আছে, আবার কিছু কিছু মানুষ আছে যাদের ইনকাম কম। তার মানে আমাদের দেশে সব ধরনের মানুষের সংখ্যা প্রায় সমান, ঠিক কিনা? Yes, sir. অর্থাৎ কোনোটা বেশিও না কোনোটা কমও না, তাই আমাদের দেশকে বলা হয় উন্নয়নশীল দেশ।
তাহলে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হতে হলে অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন, অর্থাৎ আমাদের দেশে ব্যবসা বাণিজ্য যদি বর্তমানের তুলনায় অধিক সংখ্যক বেড়ে যায় তবে আমাদের দেশকে অর্থনৈতিক উন্নয়নশীল দেশ বলা হবে, ঠিক কিনা? Yes, sir. তাহলে আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য কেন্দ্রীয় ব্যাংকের একটা উদ্দেশ্য রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য উৎসাহমূলক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। 3 নাম্বার, নোট ও মুদ্রা প্রচলন। বলো স্যার, ওই যে আপনি বলছিলেন না বাংলাদেশের মধ্যে মোট কয়টা জানি ব্যাংক আছে? 57টা। 57টা স্যার, এগুলো কি সব সরকারি নাকি স্যার বেসরকারি সরকারি মিলে? না, সরকারি শুধুমাত্র বর্তমানে সরকারি ব্যাংক হচ্ছে 4টা। সোনালী ব্যাংক, 4টা। অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক এবং কৃষি ব্যাংক। কয়টা? 4টা। সোনালী ব্যাংক সরকারি ব্যাংক, অগ্রণী ব্যাংক সরকারি ব্যাংক, তারপরে জনতা ব্যাংক সরকারি ব্যাংক এবং কৃষি ব্যাংক হচ্ছে সরকারি ব্যাংক। এই 4টা বাদে বাকি সবগুলো হচ্ছে বেসরকারি বা স্বায়ত্তশাসিত। বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, নোট ও মুদ্রা প্রচলন। যেমন নতুন নতুন নোটগুলো আমরা কোত্থেকে পাই? ব্যাংক থেকে, ঠিক কিনা? এই যে বর্তমানে 200 টাকার নতুন নোট না স্যার, আমি একবারও পাই নাই। 200 টাকার যে নতুন নোট বের হয়েছে সেটা কে কে পেয়েছো? স্যার আমি পাইছি আবার। হ্যাঁ, অনেকেই পেয়েছে। আমরা কিভাবে পেয়েছি? আমরা আমি স্যার এটা পাইছিলাম নাকি স্যার শুনেন, হ্যাঁ আমি এটা পাইছিলাম, আমি এটা মনে করছি এটা নকল। তাই তুই আমি তো পাই না 200 টাকার নোট এটা। তাহলে এই যে নতুন নতুন নোট এবং মুদ্রাগুলো প্রচলন করা হয় কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংক কার মাধ্যমে করে? অন্যান্য ব্যাংকগুলোর মাধ্যমে। অর্থাৎ অন্যান্য ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক এই মুদ্রাগুলো সরবরাহ করে এবং সেগুলো ব্যাংকের মাধ্যমে আমাদের কাছে চলে আসে। বুঝতে পেরেছো কিনা? স্যার, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বলতে আমাদের বিভিন্ন ধরনের, আমরা কি করি, বিভিন্ন ধরনের পণ্য বাইরের দেশে পাঠাই না? yes, sir. সেই পণ্যগুলো বাইরের দেশে পাঠাতে হলে আমাদেরকে কি করতে হয়? পণ্যগুলো বাইরের দেশে পাঠানোর পর আমরা যে অর্থটা পাই সেটা কিন্তু টাকায় পাই না, আমরা পাই যে ডলারে। কিসে পাই? ডলারে। ডলারে। আবার আমাদের দেশের অনেক লোক বাইরের দেশে কাজ করে, চাকরি করে, তারাও কি অর্থ উপার্জন করে, সেই উপার্জনের টাকাটা কিন্তু আমাদের কাছে টাকায় পাঠায় না, ডলারে পাঠায়। বুঝতে পেরেছো? ডলারে পাঠাই, রিয়ালে পাঠাই। কিন্তু আমরা রিয়াল বা ডলার গুলো আমরা হাতে পাই না। yes, sir. যেমন ধরো কারো বাবা যদি সৌদি আরব থাকে, তিনি কিন্তু সৌদি আরব থেকে রিয়াল পাঠাচ্ছে, আমরা কি রিয়াল পাই? স্যার, আমরা কি পাচ্ছি? টাকা না পাচ্ছি। স্যার পাই না। এই যে রিয়ালটাকে টাকা বানায় ফেলা, এটা হচ্ছে কার কাজ? কেন্দ্রীয় ব্যাংকের কাজ। অর্থাৎ একজন ব্যক্তি যখন টাকাগুলো পাঠায় সে রিয়ালই পাঠায়, এগুলো কেন্দ্রীয় ব্যাংক রেখে সমপরিমাণ বাংলাদেশি টাকা তোমাকে প্রদান করে। yes, sir. বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের মাধ্যমে টাকাগুলোকে পরিবর্তন করে মানুষকে বাংলাদেশি মুদ্রা দেয় এবং ওই বিদেশি মুদ্রাগুলো ব্যাংক নিজের কাছে রেখে দেয়। পরবর্তীতে স্যার, আবার যখন কোনো কিছু ক্রয় করার প্রয়োজন হয়, যেমন আমরা বিভিন্ন পণ্য আমদানি করি না বাইরের দেশ থেকে, yes, sir. তখন কেন্দ্রীয় ব্যাংক ওই মুদ্রা বা অর্থগুলোর সাহায্যে পণ্য ক্রয় করে থাকে। অর্থাৎ এই যে বৈদেশিক মুদ্রার আমদানি রপ্তানি এগুলো নিয়ন্ত্রণ করা কার কাজ? কেন্দ্রীয় ব্যাংকের কাজ বা এদের উদ্দেশ্য। বুঝতে পেরেছো সালমা? yes, sir. সালমা কি শুনতে পাচ্ছ? জি স্যার, বুঝতে পারছো উদ্দেশ্যগুলো? পাচ্ছি। ওকে, এরপরে দেশের মুদ্রামান নিয়ন্ত্রণ। দেশের অভ্যন্তরে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রামান নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কোনো ব্যাংক কি পরিমাণ ঋণ দিতে পারবে বা কি পরিমাণ ঋণ আদায় করবে, হ্যাঁ, কোন ক্ষেত্রে কোন ব্যবসা ক্ষেত্রে কত ঋণ দিবে ইত্যাদি বিষয়গুলো তদারকি এবং মনিটর করে কে? কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক সমূহের ব্যাংকার। আমরা যেমন ব্যাংকে যাই, ব্যাংক আমাদের জন্য কাজ করে, তাই ব্যাংকে আমরা কি বলি? ব্যাংকার বলি না, আমাদের ব্যাংকার। হ্যাঁ, yes, sir.
একইভাবে প্রত্যেকটা ব্যাংক কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে তাদের হিসাব, তাদের দেনা পাওনা নিষ্পত্তি করে, তাদের অর্থ জমা রাখে, প্রয়োজনে তারা অর্থ ঋণ নেয়। কার কাছ থেকে নেয়? কেন্দ্রীয় ব্যাংক থেকে। তাই কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় অন্যান্য ব্যাংক সমূহের ব্যাংকার। এরপর হচ্ছে নিকাশ ঘর হিসেবে কাজ। নিকাশ ঘর বলতে হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক কি করে, একটা ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে যে লেনদেন হয় সেই লেনদেনগুলো কিন্তু আন্তঃব্যাংকিং লেনদেন। বুঝতে পেরেছো কিনা? Yes, স্যার। স্যার আন্তঃব্যাংক কি স্যার? হ্যাঁ, ধরো আমি তোমাকে সিটি ব্যাংকের একটা চেক দিলাম। আমি কোন ব্যাংকের চেক দিলাম? সিটি ব্যাংকের। সিটি ব্যাংকের একটা চেক দিলাম। তোমার আইএফআইসি ব্যাংকে হিসাব আছে, তুমি তোমার চেকটা আইএফআইসি ব্যাংকে জমা দিলে। বুঝতে পেরেছো কিনা? স্যার। এখন কি হবে, ঘটনাটা কি দাঁড়াচ্ছে? সিটি ব্যাংক কর্তৃপক্ষের নিকট আইএফআইসি ব্যাংক 5,000 টাকা পাচ্ছে, এটাই তো? Yes, স্যার। সিটি ব্যাংকের নিকট আইএফআইসি ব্যাংক কত টাকা পাচ্ছে? 5,000 টাকা। 5,000 টাকা পাচ্ছে। তাইলে আবার আইএফআইসি ব্যাংক কি করলো, এই পদ্মা ব্যাংকে একটা চেক ইস্যু করলো। সেক্ষেত্রে পদ্মা ব্যাংক আইএফআইসি ব্যাংকের নিকট থেকে কি করবে, 10,000 টাকা পাবে। এরকম একটা ব্যাংক আরেকটা ব্যাংকের নামে যে চেকগুলো ইস্যু করে, এগুলোর মাধ্যমে এক ব্যাংক আরেক ব্যাংকের নিকট অর্থ পাওনা দেনা সৃষ্টি হয় না? Yes, স্যার। এই দেনা পাওনাটা নিষ্পত্তি হয় কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক তাদের যে নিজস্ব সেন্টার আছে তার একটা রুমের মধ্যে সবগুলো ব্যাংকের প্রতিনিধিকে একত্রিত করে যার যার দেনা পাওনাগুলো হিসাব করে একজন আরেকজনকে কি করে দেয়, হিসাবগুলো নিষ্পত্তি করে দেয়। অর্থাৎ যে ঘরের মধ্যে নিকাশ, হিসাব নিকাশ করার কাজটা সম্পাদন হয়, আন্তঃব্যাংকিং লেনদেনগুলো নিষ্পত্তি ঘটে, মূলত সেটাকেই নিকাশ ঘর বলা হয়। বুঝতে পেরেছো কিনা? Yes, স্যার। ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোর উপর নিয়ম নীতি আরোপের মাধ্যমে দেশের ঋণ নিয়ন্ত্রণ করে। যেমন ধরো কেন্দ্রীয় ব্যাংক বলা হলো এই বছর কৃষি খাতে 50 কোটি টাকা ঋণ দিতে হবে। কত কোটি টাকা? 50। অর্থাৎ প্রতিটা ব্যাংকে নির্দেশ দিল যে আপনারা আপনাদের প্রতিটা ব্রাঞ্চ থেকে বা টোটাল সারা বাংলাদেশে 50 কোটি টাকা কৃষকদেরকে ঋণ দিবেন। কাদেরকে ঋণ দিবেন? কৃষকদেরকে। তাহলে এখন ঋণটা বাধ্যতামূলক কাদেরকে দিতে হবে? কৃষকদেরকে দিতে হবে, অন্য কাউকে দেয়া যাবে না। বুঝছো কিনা? আবার বলা হলো যে Yes, স্যার। এই বছর গার্মেন্টস সেক্টরে 500 কোটি টাকার বেশি ঋণ দেওয়া যাবে না। তাহলে কোনো ব্যাংক চাইলেও 500 কোটি টাকার বেশি ঋণ দিতে পারবে না, কারণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে ফেলতেছে। বুঝতে পারছো কিনা? Yes, স্যার। তাহলে কোনো একটা ব্যাংক চাইলেও তাদের কোটার অধিক ঋণ দিতে পারবে না। তাহলে এভাবে কি হবে, গার্মেন্টস সেক্টরের ঋণের পরিমাণ কমে যাবে, কৃষি সেক্টরের ঋণের পরিমাণ বেড়ে যাবে। বুঝতে পেরেছো? Yes, স্যার। ওকে। সরকারকে পরামর্শ দেওয়া। কেন্দ্রীয় ব্যাংক তার আর্থিক নীতি, সরকারের যে আর্থিক নীতি পরিকল্পনা সে বিষয়ে কাকে, সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। অর্থাৎ অর্থ সংক্রান্ত যে কার্যক্রম বা সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সে বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়ে থাকে কাকে, সরকারকে। সরকারকে। বুঝতে পেরেছো? মূল্য স্তর স্থিতিশীল রাখা। কেন্দ্রীয় ব্যাংক দেশের মূল্যমান অর্থাৎ পণ্যের দাম, জিনিসপত্রের দাম বাড়া বা কমার ক্ষেত্রে কি করে, প্রয়োজনীয় ভূমিকা পালন করে। সরকারের ব্যাংক, এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবেও কাজ করে। অর্থাৎ সরকারের যে টাকা পয়সা লেনদেন করতে হয় না, Yes, স্যার। বিভিন্ন প্রতিষ্ঠানকে টাকা দিতে হয় বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন বেতন দিতে হয় কর্মচারীদেরকে, বিভিন্ন প্রজেক্টের বিল দিতে হয়, এই কাজগুলো কে করে দেয়, সরকারের পক্ষে। কেন্দ্রীয় ব্যাংক। জনকল্যাণ। এরপরে হচ্ছে দেশের জনগণের অর্থ যাতে নিরাপদ থাকে, কোনো ব্যাংক যাতে জনগণের অর্থ আত্মসাৎ করতে না পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে কে, কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক।
বুঝতে পেরেছো? সম্পদের সুষম বন্টন। কেন্দ্রীয় ব্যাংক দেশের সকল সম্পদের সুষম, ওই যে বললাম, যদি দেশে গার্মেন্টস সেক্টরে যদি ঋণের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কি করবে? কৃষি সেক্টরে ঋণ বাড়িয়ে দিবে। হ্যাঁ, এভাবে দেশের সম্পদগুলোকে সুষম বন্টন করে কে? কেন্দ্রীয় ব্যাংক। মূলধন গঠনের সহায়তা। দেশে মূলধন গঠনের জন্য পর্যাপ্ত সহায়তা, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকগুলো ব্যাংককে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদানের মাধ্যমে, ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে ঋণের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে মূলধন গঠনে কি করে? সহায়তা করে। যেমন ধরো কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিল যে যারা ক্ষুদ্র শিল্প তাদেরকে ঋণ দিতে হবে, আর বৃহৎ শিল্পে ঋণ দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে এরকম যদি নির্দেশনা দেয়, ক্ষুদ্র শিল্পের যারা উৎপাদনকারী বা উদ্যোক্তা রয়েছে তাদের ঋণের যোগান হবে, অর্থাৎ তাদের মূলধনের কি হবে? প্রাপ্যতা নিশ্চিত হবে। সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা, অর্থাৎ দেশের ব্যাংকগুলো যাতে তারা সুসংগঠিতভাবে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে সেই দিকে দক্ষভাবে গড়ে তোলার জন্য কেন্দ্রীয় ব্যাংক কি করে? কাজ করে থাকে। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. তারপরে ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক। সরকারের দেশের যে ব্যাংক ব্যবস্থা রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ সহায়তামূলক কাজ করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক পথ প্রদর্শক হিসেবে কাজ করে থাকে। তাহলে দেখো শ্রেণীর কাজগুলো। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? দেখি বলো তো, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের নেতার মতো ব্যাংকিং ব্যবস্থা তদারকি করছে কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে নেতা, অন্যান্য ব্যাংকগুলোর নেতা। তো একইভাবে বাংলাদেশে ব্যাংক যেগুলো আছে সবগুলোর নেতা কে হবে তাহলে? বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং ব্যবস্থা ও মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হিসেবে কোন ব্যাংক কাজ করে? বাংলাদেশ। ব্যাংকিং ব্যবস্থা ও মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। কোন শতাব্দীতে বিভিন্ন প্রকার ব্যাংকের আবির্ভাব ঘটে? সপ্তদশ শতাব্দীতে বিভিন্ন ধরনের ব্যাংকের বা বিভিন্ন প্রকারের ব্যাংকের আবির্ভাব ঘটে। কোন ব্যাংক অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে জন্মলাভ করে? কেন্দ্রীয় ব্যাংক অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে জন্মলাভ করে। কোন ব্যাংক মুদ্রা মান সংরক্ষণ করে? কোন ব্যাংক অর্থের মান নির্ধারণে ভূমিকা পালন করে? সরকারের প্রয়োজনীয় সময়ে অর্থনৈতিক বিষয়ে নানান পরামর্শ দিয়ে থাকে কোন ব্যাংক? তাহলে প্রথমটা দেখো, কোন ব্যাংক মুদ্রা মান সংরক্ষণের নিয়ন্ত্রক? কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা মান সংরক্ষণের নিয়ন্ত্রক। কোন ব্যাংক অর্থের মান নির্ধারণে ভূমিকা পালন করে? কেন্দ্রীয় ব্যাংক অর্থের মান নির্ধারণে ভূমিকা পালন করে। সরকারের প্রয়োজনীয় সময়ে অর্থনীতি বিষয়ক নানান পরামর্শ দিয়ে থাকে কোন ব্যাংক? সরকারের প্রয়োজনীয় সময়ে অর্থনীতি বিষয়ক নানান পরামর্শ দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক মুদ্রার আগমন ও নির্গমন নির্ধারণকারী কোনটি? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার আগমন ও নির্গমন নিয়ন্ত্রণ করে থাকে। কিভাবে কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘরের কাজ করে? বাণিজ্যিক ব্যাংকের মধ্যকার লেনদেন হিসাব নিষ্পত্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘর হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংকের মূলধনের স্থিতিশীলতা, মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করে কিভাবে? অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ঋণের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংক অর্থ সরবরাহ, মূল্যস্তর স্থিতিশীলতা রক্ষা করে থাকে। কোন ব্যাংক সকল ব্যাংকের পথ প্রদর্শক? তাহলে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের পথ প্রদর্শক। কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কি?
কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ জনকল্যাণ। অর্থাৎ জনগণের কল্যাণ করা। কোন ব্যাংক মুদ্রামান সংরক্ষণের নিয়ন্ত্রক? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রামান নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক কি করে? মুদ্রামান নিয়ন্ত্রণে নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. তাহলে আজকে যে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে পড়ালাম, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যে ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোর ব্যাংকার হিসেবে কাজ করে, অন্যান্য ব্যাংকগুলোর ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণ করে, তদারকি করে। এটাকেই মূলত কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। ঠিক আছে? Yes, sir. তাহলে বুঝতে পেরেছো তো? কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যগুলো শিখবে এবং লিখবে, এটা এসডব্লিউ থাকবে সবার জন্য। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো HW কি থাকবে, করব? সুস্থ থাকবে। হ্যাঁ বলো। HW কি করব? কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যগুলো শিখবে এবং লিখবে। ঠিক আছে? জি স্যার।